হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস 7-এর যে ভূগোল বই আমাদের পৃথিবী, এই আমাদের পৃথিবী বইয়ের 47 পাতার 5ম অধ্যায় নদী, এই নদী সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এই নদীর উপরে নির্ভর করে কী কী ছোট প্রশ্ন হতে পারে, কী কী বড় প্রশ্ন হতে পারে, সে সমস্ত প্রশ্নের উত্তর কিভাবে দিলে তোমাদের ভালো হবে এবং তোমাদের বুঝতে সুবিধা হবে, এই সবই সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা একটু মন দিয়ে শোনো, দেখো তোমাদের ভালো লাগবে। তো বেশ, চলো শুরু করা যাক। তাহলে দেখো, এই নদী যে চ্যাপ্টারটা আছে 47 পাতায়, এটা ভূগোল বই ক্লাস 7-এর 47 পেজে আছে নদী। দেখো নদী, ঠিক আছে। এই নদীর ওপরে দেখো এখানে কিছু গল্প দেওয়া আছে, একটা ছবি দেওয়া আছে, এবং এটার উপরে দেখো পরের পাতা খুললে কিন্তু আমরা অনেক প্রশ্ন পেতে পারি। যেমন এখানে যেমন নদীর উৎস, নদীর মোহনা কাকে বলে, তারপর এখানে দেখো দেওয়া আছে নদীর ধারণ অববাহিকা, জলবিভাজিকা কাকে বলে, উপনদী বা শাখা নদী কোন জিনিসটাকে বলে, উপনদী শাখা নদী, এদের নদী উপত্যকা, নদী অববাহিকা। তো দেখো, আমি যদি এই প্রশ্নগুলোকে সাজিয়ে দিই তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। অর্থাৎ বইয়ে সবই আছে, কিন্তু একটু আরও একটু যদি ক্রমান্বয়ে সাজানো হয় তাহলে জিনিসটা কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। তো তার জন্য দেখো আমি বইয়ে লিখে রেখেছি এখানে নদী সম্পর্কে। প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে নদী কাকে বলে। তাহলে তোমাদের প্রথম যেটা জানতে হবে যে নদী কাকে বলে, অর্থাৎ সবকে কোনো একটা জলধারাকেই কিন্তু আমরা নদী বলতে পারি না। নদী বলতে গেলে কিন্তু কিছু কিছু ক্রাইটেরিয়া থাকতে হবে, যেমন নির্দিষ্ট খাতের মধ্য দিয়ে প্রবাহিত হবে, তারপর তোমার তোমার উঁচু জায়গা থেকে উৎপত্তি হতে হবে। তাহলে এটাকে যদি আমরা লিপিবদ্ধভাবে বলি তাহলে কী হবে, নদী কাকে বলে, বলছে কোনো পাহাড়, পর্বত বা মালভূমি বা উচ্চভূমির হিমবাহ নির্গত জলধারা বা বৃষ্টির জলধারা যখন ভূমির ঢাল অনুসারে নির্দিষ্ট খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্র, হ্রদ বা জলাভূমিতে এসে মেশে, তখন তাকে নদী বলে। বুঝতে পারছো? তাহলে কোনো একটা উচ্চভূমি থেকে এটাকে সৃষ্টি হতে হবে, নির্দিষ্ট খাতের মধ্য দিয়ে প্রবাহিত হতে হবে, এবং খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কোনো সমুদ্র, হ্রদ বা জলাভূমিতে এসে যখন মিলবে তখনই কিন্তু সেটিকে আমরা নদী বলতে পারি। কি আছে উদাহরণ, যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা, যাই হোক এগুলো সবই হচ্ছে তোমার নদী। তাহলে নদী কাকে বলে এটা তোমরা বুঝতে পারলে। এরপরে তোমাদের যেটা করতে হবে কি, 2 নম্বর হচ্ছে যে উপনদী এবং শাখা নদী কাকে বলে। তাহলে নদী দেখো, উপনদী এবং শাখা নদী দুটো কথা কিন্তু আমরা শুনেছি, কিন্তু কাকে বলে, উপনদী কোন জিনিসটাকে বলছে? উপনদী হচ্ছে যখন প্রধান নদীর সঙ্গে অন্য কোনো নদী এসে মিলিত হবে, বুঝতে পারছো, তখনই সেটাকে বলছে উপনদী। প্রধান নদীর গতিপথের পার্শ্ববর্তী অঞ্চল থেকে অনেক ছোট ছোট নদী এসে মূল প্রধান নদীতে মিলিত হয়, সেগুলিকে বলা হয় উপনদী। যেমন গঙ্গার উপনদী হচ্ছে যমুনা। এরপর কি আছে, শাখা নদী। তাহলে শাখা নদী কোনটাকে বলছে? শাখা নদী হচ্ছে তোমার মূল নদী যখন বিভক্ত হয়ে তোমার কোনো সাগরে বা ইয়েতে গিয়ে পড়বে, সেগুলিকে হচ্ছে শাখা নদী। যেমন মূল নদী থেকে যেসব নদী শাখার আকারে বের হয়, হ্যাঁ, সেগুলিকে বলছে শাখা নদী। যেমন গঙ্গার শাখা নদী ভাগীরথী, হুগলি, ঠিক আছে। মেন ভাগটা তোমার পদ্মা নামে বাংলাদেশের মধ্যে চলে গেল, আর ভাগীরথী, হুগলিটা শাখা নদী হিসাবে পশ্চিমবঙ্গের মধ্যে এসে প্রবেশ করলো। পরিষ্কার হয়েছে? এরপরে দেখো কি আছে, আদর্শ নদী কাকে বলে। তাহলে আদর্শ নদী, দেখো আদর্শ নদী হচ্ছে যে সমস্ত নদীতে নদীর প্রবাহকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি, উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি। এই 3টে গতি যে সমস্ত নদীতে স্পষ্ট হয় তাকেই বলে তোমার আদর্শ নদী। দেখো, যে নদীর প্রবাহ পথে উচ্চ, মধ্য, নিম্ন এই 3টে গতি সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় তাকে বলছে আদর্শ নদী। যেমন আমাদের ভারতের গঙ্গা, বুঝতে পারছো? দেখো, বেশিরভাগ নদীতে উচ্চ এবং মধ্য এই দুটো গতি কিন্তু লক্ষ্য করা যায়, কিন্তু মধ্য গতিটা কিন্তু সব নদীতে লক্ষ্য করা যায় না। যেমন ধরো দক্ষিণ ভারতের বেশিরভাগ নদী কিন্তু আদর্শ নদী নয়। যেমন পশ্চিম বাহিনী যে নদীগুলো আছে, নর্মদা, তাপ্তি, সবরমতী, এগুলো কিন্তু একটাও আদর্শ নদী নয়। তাদের মধ্যে পার্বত্য প্রবাহটা আছে, নিম্ন প্রবাহ আছে, কিন্তু মধ্য প্রবাহটা কিন্তু নেই। এরপরে দেখো কি আছে, নদীর উৎস এবং মোহনা কাকে বলে। তাহলে নদীর উৎস এবং মোহনা কোন জিনিসটাকে বলছে, দেখো তোমাদের এই তো এখানে দেওয়া আছে। নদীর উৎস হচ্ছে যেখান থেকে নদী তোমার সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে নদীর উৎস। আর মোহনা যেখানে এসে তোমার
অন্য নদী বা সাগরে বা ইয়েতে এসে মিশছে। নদীর উৎস কি বলছে? নদী যেখানে সৃষ্টি হয়, এই দেখো তোমাদের বইয়েই দেওয়া আছে, নদী যেখানে সৃষ্টি হয় সেই জায়গাকে নদীর উৎস বলে। ঠিক আছে, তাহলে সাধারণত পাহাড় পর্বত বা মালভূমির মতো কোনো উঁচু জায়গায় নদীর উৎপত্তি হয়ে থাকে। যেমন গঙ্গার উৎপত্তি হচ্ছে তোমার গঙ্গোত্রী হিমবাহ থেকে। আর মোহনা কোনটাকে বলছে? মোহনা বলছে যেখানে গিয়ে নদী শেষ হয়, অর্থাৎ নদী কোনো সাগর, উপসাগর, হ্রদ, জলাশয় বা অন্য কোনো নদীতে মিলিত হবে, তখন সেটাকে বলছে নদীর মোহনা। পরিষ্কার হয়েছে? তাহলে নদীর উৎস এবং নদীর মোহনা। এরপর দেখো কি আছে, বলছে নদী অববাহিকা এবং ধারণ অববাহিকা। দেখো এই দুটো জিনিস কিন্তু আমাদের একটু বুঝতে হবে, নদী অববাহিকা এবং ধারণ অববাহিকা। এখানে কিন্তু তোমাদের দেওয়া আছে কি বলতো, নদী ধারণ অববাহিকাটা দেওয়া আছে, কিন্তু নদী অববাহিকাটা কিন্তু দেওয়া নেই। আমি পরিষ্কার করে বলে দিই নদী অববাহিকা এবং ধারণ অববাহিকার মধ্যে পার্থক্য কী। এখানে দেখো তোমার ধারণ কথাটি হচ্ছে ধরা, অর্থাৎ যে জায়গা থেকে নদী তার জল ধরে সেটা হচ্ছে ধারণ অববাহিকা। ঠিক আছে, এই কথাটা মনে রাখবে, তাহলে কিন্তু বুঝতে তোমাদের সুবিধা হবে। তাহলে নদী অববাহিকাটা কোনটা বলছে? বলছে নদী, কোনো নদী তার সব উপনদী এবং শাখা নদী যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় সেই সমগ্র অঞ্চলটিকে বলা হয় নদী অববাহিকা। পরিষ্কার হয়েছে? তাহলে কোনো একটা নদীর শাখা নদী উপনদী যে অঞ্চলগুলোর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেই সমস্ত অঞ্চলটিকে একসঙ্গে বলছে নদী অববাহিকা। আর ধারণ অববাহিকা কি? যে সমস্ত অঞ্চল থেকে নদী তার জল সংগ্রহ করছে সেটা হচ্ছে তোমার ধারণ অববাহিকা। দেখো কি বলছে, যে অঞ্চলে ছোট বড় মাঝারি প্রভৃতি অসংখ্য জলাধারা থেকে নদী জল সংগ্রহ করে। হ্যাঁ, এখানে কিন্তু জল সংগ্রহের কথাটা নেই নদী অববাহিকায়, কিন্তু জল ধারণ অববাহিকাতে কিন্তু জল সংগ্রহ কথাটা তোমাকে যুক্ত করতে হবে। জল সংগ্রহ করে তার প্রবাহকে বাড়ায় সেই অঞ্চলকে ধারণ অববাহিকা বলে। উদাহরণ, যে বিস্তীর্ণ অঞ্চলের বৃষ্টিপাতের জল দামোদর এবং তার বিভিন্ন উপনদীতে এসে পড়ে সেই সমগ্র অঞ্চলটি হলো দামোদরের ধারণ অববাহিকা। পরিষ্কার হয়েছে? এরপরে দেখো কি আছে, ধারণ অববাহিকা হলো নদী উপত্যকা এবং নদী খাত। হ্যাঁ, নদী উপত্যকা কোনটাকে বলছে এবং নদী খাত কাকে বলছে? দেখো নদী উপত্যকা এবং নদী খাত, দাঁড়াও বলে দিই। নদী উপত্যকা, দেখো নদী উপত্যকা কোন জিনিসটাকে বলছে? বলছে উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর উভয় পাশের উচ্চভূমির মধ্যে সংকীর্ণ এবং দীর্ঘ ভূমি হলো নদী উপত্যকা। ঠিক আছে, তাহলে উৎস থেকে মোহনা পর্যন্ত উভয় পাশে উচ্চভূমির মধ্যে সংকীর্ণ দীর্ঘ ভূমি হলো নদী উপত্যকা। অর্থাৎ যে অঞ্চলটার উপর দিয়ে বা যে তোমার উচ্চভূমির মধ্যে যে জায়গাটার উপর দিয়ে নদী সাধারণত বর্ষাকালে বা জল থাকলে বা জল না থাকলে, যে জল থাকলে যেই জায়গাটার উপরে প্রবাহিত হচ্ছে সেই পুরো জায়গাটা হচ্ছে তোমার নদী উপত্যকা। আর নদী খাত কোনটাকে বলছে? নদী খাত হচ্ছে নদী উপত্যকার নির্দিষ্ট যে অংশ বা খাত দিয়ে জলটা প্রবাহিত হয়। নদী উপত্যকার সমস্ত অংশে সবসময় জল প্রবাহিত নাও হতে পারে, একমাত্র বন্যার সময়ে বা বর্ষাকালে সেই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হতে পারে। কিন্তু নদী খাত যেটাকে বলছে সেটার উপর দিয়ে কিন্তু নদীর জল প্রবাহিত হবে, সারা বছরই প্রবাহিত হবে। এইরকমই একটা তোমার এখানে বোঝানোর চেষ্টা করছে যে নদী উপত্যকার নির্দিষ্ট যে অংশ বা খাত দিয়ে জল বাহিত হয় তা হলো নদী খাত। ঠিক আছে, এরপরে দেখো কি আছে, বলছে দোয়াব কি। দেখো দোয়াব জিনিসটা হচ্ছে দুটো পাশাপাশি যে নদী থাকছে তার মধ্যবর্তী যে অংশটা, অর্থাৎ ধরো এই যে দুটো নদী আছে, এই একটা নদী, এই একটা নদী, ধরো দুটো নদী এইরকম উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে। এই পাশাপাশি দুটো নদীর এই মাঝখানে যে অংশটা, জলবিভাজিকা তার মাঝে আছে, এই পুরো অংশটিকে বলছে তোমার দোয়াব। অর্থাৎ একটা নদীর খাত থেকে বা উপত্যকা থেকে আরেকটা নদীর উপত্যকা পর্যন্ত মাঝখানের যে অঞ্চলটা বা যে অংশটা সেটিকে বলছে তোমার দোয়াব। দেখো কি বলছে, বলছে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল হলো দোয়াব। এক কথা এটা তোমরা বলতে পারো। তারপরে কি আছে দেখো, নদী সঙ্গম কাকে বলে? নদী সঙ্গম হচ্ছে যখন কোনো একটা নদীর সঙ্গে অন্য একটা নদী এসে মিলিত হয় তখনই সেটাকে বলছে নদী সঙ্গম। ত্রিবেণী সঙ্গম তার মানে কি, তিনটে নদী এখানে এসে মিলিত হচ্ছে। হরিদ্বার, দেখো দুটি নদীর মিলিত স্থান হলো নদী সঙ্গম, যেমন গঙ্গা যমুনা এলাহাবাদ সঙ্গম, ভাগীরথী এবং অলকানন্দার মিলনস্থল দেবপ্রয়াগ। ঠিক আছে, নেক্সট কি আছে, জলবিভাজিকা কাকে বলে? দেখো জলবিভাজিকা কাকে বলে এটা কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে যে জলবিভাজিকা কোন জিনিসটাকে বলছে। এই দেখো জলবিভাজিকা, এই যে
জলবিভাজিকা। তাহলে জলবিভাজিকা কাকে বলে? জলবিভাজিকা কথাটিকে ভাঙলে কিন্তু আমরা দুটো কথা পাই, একটা হচ্ছে জল আর একটা হচ্ছে বিভাজিকা, অর্থাৎ যে জলকে বিভাজিত করছে সেটাই হচ্ছে জলবিভাজিকা। তাহলে দেখো জলকে কে বিভাজিত করছে? কোনো একটা উচ্চভূমি, পাশাপাশি দুটো নদী আছে, তার মাঝে কিন্তু একটা উচ্চভূমি আছে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার উচ্চভূমি। তাহলে এইখানটাতে যদি কোনো বৃষ্টি হয় তাহলে এই উচ্চভূমিটাই তোমার ঠিক করে দেবে কতটা জল এইদিকে আসবে, কতটা জল এইদিকে যাবে, অর্থাৎ কতটা জল এই নদীতে আসবে, কতটা জল এই নদীতে যাবে। তাহলে আমরা জলবিভাজিকার ডেফিনেশন এইভাবে দিতে পারি যে দুটি নদীর মধ্যবর্তী যে উচ্চভূমি যা দুটি নদীর প্রাপ্ত জলকে বিভক্ত করে তাকেই বলে জল বিভাজিকা, অর্থাৎ এইটা হচ্ছে তোমার, এই যে উচ্চভূমিটা হচ্ছে তোমার জল বিভাজিকা। পরিষ্কার হয়েছে? নেক্সট কি আছে দেখো, তোমার অন্তর্বাহিনী নদী এবং আন্তর্জাতিক নদী কাকে বলে? তাহলে অন্তর্বাহিনী নদী এবং আন্তর্জাতিক নদী, অন্তর্বাহিনী মানে অন্তর্বাহিনী, অর্থাৎ অন্তরেই যেটা বাহিত হবে সেটা হচ্ছে অন্তর্বাহিনী। অন্তর মানে এখানে একটা দেশকে বোঝানো হচ্ছে। দেখো, যে নদী কোনো দেশের মধ্যে উৎপন্ন হয়ে সেই দেশের মধ্যেই কোনো হ্রদ বা জলাশয়ে গিয়ে মেশে তাকে অন্তর্বাহিনী নদী বলে। ভারতের লুনি, রাশিয়ার আমুদরিয়া অন্তর্বাহিনী নদীর উদাহরণ, অর্থাৎ এটা কিন্তু কোনো সাগরেও গিয়ে মিশবে না, বুঝতে পেরেছ? তাহলে লুনিটা হচ্ছে আমাদের একমাত্র ভারতের উদাহরণ অন্তর্বাহিনী নদী, এটা কোনো হ্রদ বা জলাশয়ে গিয়ে মিশবে। আর আন্তর্জাতিক নদী কোনটাকে বলছে? যে নদী একাধিক দেশের মধ্যে প্রবাহিত হয়ে থাকে তাকে কিন্তু বলছে আন্তর্জাতিক নদী। যেমন সিন্ধু, সিন্ধুকে আন্তর্জাতিক নদী কেন বলছে? তার কারণ সিন্ধু উৎপন্ন হচ্ছে ভারতে, প্রবাহিত হচ্ছে কিন্তু পাকিস্তানে, পাকিস্তানের প্রধান নদী হচ্ছে তোমার সিন্ধু। এরপর কি আছে দেখো, আন্তর্জাতিক নদী হয়ে গেল। এরপরে বলছে নিত্যবহ নদী এবং অনিত্যবহ নদী। দেখো কথাটার মধ্যেই উত্তর আছে, নিত্য মানে প্রতিদিন আর অনিত্য মানে কিন্তু প্রতিদিন নয়, অর্থাৎ যে নদী সারা বছর প্রবাহিত হয়, বর্ষার জলে পুষ্ট যে সমস্ত নদীগুলো যেমন গঙ্গা, তাদের নিত্যবহ নদী বলছে। দেখো কি বলছে, বলছে সাধারণত যেসব নদী উঁচু পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয় তার জলের উৎস প্রায়ই বরফ গলা জল। এই নদীগুলোতে সারা বছর জল থাকে বলে এদের নিত্যবহ নদী বলে। ঠিক আছে, মানচিত্রে এই নদীগুলো নীল রঙের সাহায্যে দেখানো হয়, উদাহরণ হচ্ছে গঙ্গা। আর অনিত্যবহ কোনগুলি? বলছে মালভূমি বা অন্য কোনো কম উঁচু জায়গায় সৃষ্টি হওয়া নদীগুলোর জলের উৎস সাধারণত বৃষ্টির জল। এই কারণে শুধুমাত্র বর্ষাকাল ছাড়া সারা বছর এই নদীগুলিতে জল প্রায় থাকে না, তাই এদেরকে অনিত্যবহ নদী বলে। মানচিত্রে এই রকম নদীকে কালো রঙে দেখানো হয়, যেমন বাঁকুড়ার গন্ধেশ্বরী। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার বৈশিষ্ট্য, যে এটাকে তোমার মানচিত্রে নীল রঙে দেখানো হচ্ছে, এটাকে মানচিত্রে কালো রঙে দেখানো হচ্ছে। তাহলে এটা হলো তোমার নিত্যবহ নদী এবং অনিত্যবহ নদী। এদের কিন্তু তোমার দুটোর মধ্যে পার্থক্য আসতে পারে, তখন কিন্তু তোমাদেরকে পার্থক্য লিখতে হবে যে কি কি পার্থক্য এদের মধ্যে আছে। নেক্সট কি আছে দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে তোমার যে কার্য অনুসারে নদী প্রবাহকে কি কি ভাগে ভাগ করা যায়। তাহলে কার্য অনুসারে নদীকে আমরা কটা ভাগে ভাগ করছি? কটা ভাগে ভাগ করছি? তিনটে ভাগে ভাগ করছি কার্য অনুসারে। কি কি ভাগগুলো বলো তো? একটা হচ্ছে তোমার উচ্চ প্রবাহ, একটা হচ্ছে মধ্য প্রবাহ, একটা হচ্ছে নিম্ন প্রবাহ, তাই তো? দেখো, কার্য অনুসারে তোমার উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর গতিপথকে তিনটি কাজ করে: ক্ষয়, বহন এবং সঞ্চয় বা অবক্ষেপণ। এই তিনটি কাজের ভিত্তিতে নদীর প্রবাহকে তিনটি ভাগে ভাগ করছে। একটা হচ্ছে ক্ষয় কার্য প্রধান উচ্চ গতি, ক্ষয় কার্য প্রধান অর্থাৎ এই প্রবাহের প্রধান কাজ হচ্ছে ক্ষয়, এটা উচ্চ গতি বা পার্বত্য গতি। বহন কার্য প্রধান মধ্যগতি, হ্যাঁ, বা সমভূমি গতি, এবং সঞ্চয় কার্য প্রধান নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ। পরিষ্কার হয়েছে? এরপর দেখো কি আছে, নদীর কাজ কি কি আছে। নদীর কাজগুলো কিন্তু এখানে লেখাই হয়েছে, যে ক্ষয় কার্য প্রধান উচ্চগতি, বহন কার্য প্রধান মধ্যগতি এবং সঞ্চয় কার্য প্রধান তোমার নিম্নগতি। ওইটা এখানে আবার বলেছে কাজ কি কি। তাহলে নদীর কাজ কি? ক্ষয়, বহন এবং সঞ্চয়, এই তিনটাই কাজ। ক্ষয় সাধনটা কি বলছে? পার্বত্য প্রবাহ বা উচ্চগতিতে নদী প্রধানত ক্ষয় কার্য করে। বহন কাজ কি বলছে? সমভূমি প্রবাহ বা মধ্যগতিতে নদী প্রধানত বহন কাজ করে, তাই এই অংশে নদী কিছু ক্ষয় এবং অবক্ষেপণও করে। আর সঞ্চয় কাজ কি হচ্ছে? বদ্বীপ প্রবাহ বা নিম্ন গতিতে নদীর প্রধান কাজ হচ্ছে সঞ্চয়, তবে এই অংশে নদী অল্প পরিমাণে বহনও করে থাকে। পরিষ্কার হয়েছে? তাহলে এটাই হচ্ছে তোমার নদীর কাজ অনুসারে তোমার ভাগ। এরপরে কি আছে, নদীর কাজ কি কি হয়ে গেল। নদীর ক্ষয় কার্যের মাত্রা কোন কোন বিষয়ের ওপরে নির্ভর করে। আচ্ছা দেখো, নদী যে ক্ষয় করে
সব নদী কিন্তু সমান ক্ষয় করতে পারে না বা করে না, ঠিক আছে। তো এই যে নদী যে ক্ষয় করবে, কতটা করবে না, এই ক্ষয় কার্যের মাত্রাটা কিন্তু তোমার কিছু কিছু বিষয়ের ওপর নির্ভর করে। কি কি সেই বিষয়? সেই বিষয়গুলো হচ্ছে, দেখো এই 4টি বিষয়। প্রথম কি আছে? প্রথম হচ্ছে নদীতে জলের পরিমাণ ও গতিবেগ, অর্থাৎ কোন নদীতে কতটা জল আছে। যেমন ধরো গঙ্গা নদীতে জল সব থেকে বেশি, হ্যাঁ, এবং তার গতিবেগও বেশি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্ষয় করার ক্ষমতা বেশি হবে। তারপরে ভূমির ঢাল, অর্থাৎ তোমার যখন ঢাল বেশি হবে তখন তার প্রবাহ বেশি হবে, গতিবেগ বেশি হবে, তাই তার তোমার ক্ষয় করার ক্ষমতা বেশি হবে। আর 3 নম্বর হচ্ছে নদীগর্ভের শিলাস্তরের প্রকৃতি, অর্থাৎ যে স্তরের ওপর দিয়ে নদীটা বয়ে যাচ্ছে সেই স্তরটা যদি তোমার কঠিন হয় তাহলে এক প্রকার ক্ষয় হবে, কোমল হয় তাহলে আর এক প্রকার ক্ষয় হবে। আর 4 নাম্বার বা সর্বশেষ হচ্ছে নদীর মধ্যে প্রবাহিত পদার্থের আয়তন এবং পরিমাণের ওপরে। তাহলে এই সমস্ত বিষয়ের ওপর নির্ভর করছে যে নদী কতটা ক্ষয় করতে পারবে, ঠিক আছে। এরপরে দেখো পরের প্রশ্ন কি আছে, নদী কি কি প্রক্রিয়ায় ক্ষয় কার্য করে। তাহলে দেখো নদী যে ক্ষয় কার্য করছে তার কিন্তু কতগুলো প্রক্রিয়া আছে। কি কি দেখো, প্রথমে আছে তোমার 4টি প্রক্রিয়া। দেখো নদী সাধারণত 4টি প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় কার্য করে থাকে। একটা হচ্ছে জলপ্রবাহজনিত ক্ষয়, যেটা তোমার জলপ্রবাহের মাধ্যমে নদীর দুপাশে থাকা প্রস্তরখণ্ডগুলি ক্ষয়প্রাপ্ত হয়ে ভেঙে যায় এবং নদীর স্রোতের সঙ্গে বহু দূরে প্রবাহিত হয়, একে বলছে জলপ্রবাহজনিত ক্ষয়। 2 নম্বর হচ্ছে অবঘর্ষ ক্ষয়। অবঘর্ষ ক্ষয় হচ্ছে নদীবাহিত প্রস্তরখণ্ডের সঙ্গে নদী খাতের সংঘর্ষের ফলে নদী খাতে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়, যা নদী খাতে আরও তাড়াতাড়ি ক্ষয় করতে সাহায্য করে। এই ক্ষয়কার্যের প্রক্রিয়াকে অবঘর্ষ বলা হয়। আর ঘর্ষণজনিত ক্ষয় কি বলছে, নদীবাহিত বড় বড় পাথরের খণ্ডগুলি একে অপরের সঙ্গে ঘষা খাওয়ার ফলে ক্ষয়প্রাপ্ত হয়ে প্রথমে ছোট ছোট মসৃণ গোলাকার পাথরখণ্ডে এবং অবশেষে বালিতে পরিণত হয়, একে বলছে তোমার ঘর্ষণ ক্ষয়। আর সবশেষে আছে দ্রবণ ক্ষয়, বলছে অনেক সময় লবণযুক্ত শিলাস্তরগুলি নদীর জলে দ্রবীভূত অম্লের প্রভাবে রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে ক্ষয়প্রাপ্ত হয়, একে বলছে তোমার দ্রবণজনিত ক্ষয়। চুনাপাথরযুক্ত এবং লবণযুক্ত শিলাস্তরে এই ধরনের ক্ষয় দেখতে পাওয়া যায়। পরিষ্কার হয়েছে? তাহলে এগুলো হচ্ছে তোমার ক্ষয়ের প্রক্রিয়া। এরপর দেখো যেটা আছে, নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি বর্ণনা করো। দেখো তোমাদের বইয়ে যে সমস্ত ভূমিরূপগুলো আছে সেগুলো থেকে তোমাদেরকে একটু অন্যরকম করে লেখার চেষ্টা করতে হবে। দেখো এখানে যে ভূমিরূপগুলো দেওয়া আছে সাধারণত তোমাদের ক্ষয়ের ফলে যে ভূমিরূপগুলো, এই যে তোমার আছে 1 নাম্বার আছে গিরিখাত, হ্যাঁ, তারপরে আছে তোমার ক্যানিয়ন, তারপর আছে জলপ্রপাত। তাহলে প্রধানত এই 3টে সম্পর্কে তোমাদের এখানে কিন্তু দেওয়া আছে, হ্যাঁ। তো এইগুলোকে তোমার লেখার পাশাপাশি তোমাকে কিন্তু ছবিও আঁকতে হবে, বুঝতে পেরেছো? শুধুমাত্র কাকে বলে এটা লিখে দিলে পরে বা হয়, এটা লিখলে কিন্তু তোমাদের পরিষ্কার হবে না। দেখো আমি তোমাদের দেখাই কিভাবে। এই যে দেখো প্রথমে কি আছে, প্রথমে আছে তোমার গিরিখাত, এই যে প্রথমে আছে ক্যানিয়ন, হ্যাঁ। ক্যানিয়নটাকে কি বলছে, ক্যানিয়ন হচ্ছে শুষ্ক এবং প্রায় শুষ্ক পার্বত্য অঞ্চলে নদী ক্ষয়কার্যের ফলে আয় আকৃতির উপত্যকা বা ক্যানিয়নের সৃষ্টি হয়, ঠিক আছে। এবং এই ছবিটা কিন্তু তোমাদেরকে আঁকতে হবে। দেখো এটা আয় আকৃতির আছে, হলো। এরপরে কি আছে, এবং একটা উদাহরণ দিলে কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন, হলো। এরপরে আছে ভি আকৃতির উপত্যকা বা গিরিখাত। তাহলে দেখো দুটোই তোমার উপত্যকা, এটা তোমার ভি আকৃতির বলে একে ক্যানিয়ন বলছে, আয় আকৃতির বলে এটাকে ক্যানিয়ন বলছে, আর এটা ভি আকৃতির বলে এটাকে তোমার বলছে গিরিখাত। এই দুটোর মধ্যে পার্থক্য আসতে পারে। এটা সৃষ্টি হয় তোমার শুষ্ক অঞ্চলে, এটা সৃষ্টি হয় তোমার আর্দ্র অঞ্চলে, যার জন্য এটা ভি আকৃতি বিশিষ্ট হয়। তাহলে দেখো এখানে কি বলছে, আর্দ্র এবং আর্দ্রপ্রায় অঞ্চলে নদীর উচ্চ বা পার্বত্য প্রবাহে ভূমির ঢাল বেশি থাকায় নদীর প্রবলভাবে নিম্নক্ষয় করে। এরূপ নিম্নক্ষয়ের কারণে নদী উপত্যকাগুলি যেমন সংকীর্ণ গভীর হয়ে ওঠে, তেমনি অববাহিকার পুঞ্জিত ক্ষয় ইত্যাদির প্রভাবে কিছুটা পার্শ্বক্ষয় চলে, যার ফলে নদী উপত্যকা আগের থেকে চওড়া হয়ে ইংরাজি ভি অক্ষরের মতো আকৃতি ধারণ করে, যেমন নেপালের কালী নদীর গিরিখাত। আর 3 নম্বর তোমাদের যেটা দেওয়া আছে সেটা কি, জলপ্রপাত। এই 3টাই তোমাদের বইয়ে দেওয়া আছে। তাহলে জলপ্রপাত কোনটাকে বলছে, যে নদীর জলপ্রবাহ যখন হঠাৎ কোনো উচ্চ স্থান থেকে নিচে লাফিয়ে পড়ে তখন তাকে বলছে জলপ্রপাত। দেখো এই ছবিটা তোমরা দিতে পারো, এই যে দেখো এখানে দেওয়া আছে জলপ্রপাতের ছবি, এরকম একটা কঠিন শিলা কোমল শিলা ভাগ করে দেওয়া হলো এবং জলটা এরকম করে নিচে পড়ে সৃষ্টি হচ্ছে। তাহলে এত দূর পর্যন্ত হয়ে গেল। জলপ্রপাতের একটা উদাহরণ দিলে, যেমন অ্যাঞ্জেল জলপ্রপাতটি পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। এরপরে দেখো আরও কতগুলো আছে যেগুলো তোমরা করতে পারো, যেমন প্লাঞ্জ পুল বা প্রপাত কূপ। তাহলে প্রপাত কূপ মানে জলপ্রপাতের নিচে যে কূপের সৃষ্টি হচ্ছে সেটাকে বলছে প্রপাত কূপ। বলছে জলপ্রপাতের নিচের অংশে জলের গতিবেগ ও শক্তি খুব বেশি থাকে, এই জন্য জল যেখানে নিচে পড়ে নদী খাতের সেই অংশে জলের আঘাতে এবং নদীর ক্ষয়
ক্ষয়কার্যের ফলে বেশ বড় গর্তের সৃষ্টি হয়, এটা হাঁড়ির মতো আকৃতি বিশিষ্ট হয়। এই হাঁড়ি কথাটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে, কেননা এই দুটো হচ্ছে পার্থক্য। এই তোমার প্রপাত কূপ বা প্লাঞ্চ পুল হাঁড়ির মতো দেখতে, আর মন্থক কূপ বা পট হোল এটা কিন্তু কূপের মতো দেখতে, বুঝতে পারছো? যার জন্য একে মন্থক কূপ বলছে। এই দুটোর মধ্যে ডিফারেন্স আসতে পারে। আর এই ছবিটা তোমরা দিতে পারো প্রপাত কূপের ক্ষেত্রে। আর মন্থকূপ কোনটাকে বলছে? মন্থকূপ হচ্ছে তোমার উচ্চ গতি বা পার্বত্য প্রবাহে নদীর প্রবল স্রোতের সঙ্গে বাহিত প্রস্তরখণ্ড, নুড়ি প্রভৃতি ঘুরতে ঘুরতে নিচের দিকে অগ্রসর হয়। এর ফলে পরিবাহিত নুড়ি এবং প্রস্তরখণ্ডের দ্বারা ঘর্ষণজনিত ক্ষয়ের কারণে নদী খাতে কূপের মতো গর্তের সৃষ্টি হয়। এগুলিকে বলছে মন্থকূপ বা পটহোল। এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে শৃঙ্খলিত শৈলশিরা। এই দেখো, এটা হচ্ছে শৃঙ্খলিত শৈলশিরার তোমার ছবি। এখানে কি বলছে যে পর্বতের যে শৃঙ্খলিত অবস্থা থাকে, সেই শৃঙ্খলিত অবস্থা থেকে যে নদী যে এঁকে বেঁকে প্রবাহিত হয়ে যে এরকম প্রকৃতির ভূমিরূপ গঠন করে, সেটিকে বলছে তোমার শৃঙ্খলিত শৈলশিরা। তাহলে এটা গেল তোমার নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। নেক্সট কি বলছে? নেক্সট বলছে দেখো, নদীর বহন যেমন ক্ষয়ের কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা তো তোমার দেখলে। একই রকম বহনের ক্ষেত্রেও বলছে যে নদীর বহন কার্যের ফলে ক্ষমতা কিসের ওপরে নির্ভর করে, নদীর বহন ক্ষমতাটা কোন কোন বিষয়ের উপরে নির্ভর করছে। তাহলে দেখো কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে নদীর বহন ক্ষমতা। ঠিক যেমন ক্ষয়ের জন্য 4টে বিষয় লিখেছিলাম, বহনও কিন্তু 3টে বিষয়ের উপর নির্ভর করছে। কি কি? প্রথমে বলছে নদীতে জলের পরিমাণ, অর্থাৎ নদীতে জলের পরিমাণ বেড়ে গেলে নদীর বহন ক্ষমতা বেড়ে যায়। 2 নম্বর কি? নদীর গতিবেগ, অর্থাৎ বহন ক্ষমতা সবচেয়ে বেশি বাড়ে নদীর গতিবেগ বাড়লে। হ্যাঁ, নদীর গতিবেগ বাড়ার নির্ভর করে ভূমির ঢালের ওপর, আর ঢাল বেশি হলে নদীর গতিবেগও বেড়ে যায়, ফলে নদীর বহন ক্ষমতাও বাড়ে। আর 3 নম্বর কি? নদীবাহিত বোঝার পরিমাণ, অর্থাৎ নদীবাহিত পাথরের আকৃতি ছোট হলে নদীর বহন ক্ষমতা বেড়ে যায়, আবার তা বড় হলে নদীর বহন ক্ষমতা কমে যায়। তাহলে এই 3টে বিষয়ের উপর নির্ভর করছে তোমার নদীর বহন প্রক্রিয়া। এরপরে দেখো কি আছে নির্ভর করে। এরপর দেখো নদীর ষষ্ঠ ঘাতের সূত্র। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, যে ষষ্ঠ ঘাতের সূত্রটা কি? নদীর যে বহন ক্ষমতা, এই বহন ক্ষমতার উপর নির্ভর করে কিন্তু এই ষষ্ঠ ঘাতের সূত্রটা আছে। তাহলে দেখো এখানে আমি যে বহন ক্ষমতাটা বললাম, সব থেকে বেশি নির্ভর করে কিন্তু নদীর গতিবেগের ওপরে। আর এই ষষ্ঠ ঘাতের সূত্রটা কিন্তু নদীর গতিবেগের ওপর নির্ভর করেই একটা সূত্র। কি বলছে? যে নদীর বহন ক্ষমতা যেসব অবস্থানের উপর নির্ভর করে সেগুলির মধ্যে নদীর গতিবেগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? কারণ কোনোভাবে নদীর গতিবেগ যদি দ্বিগুণ হয়, অর্থাৎ 1-এর থেকে যদি 2 হয়, তখন তার বহন ক্ষমতাটা বলছে 6 গুণ বেড়ে যায়। দ্বিগুণ হলে তো দ্বিগুণ ক্ষমতা হওয়া দরকার ছিল, কিন্তু তা হয় না। দ্বিগুণ হলে দ্বিগুণ হয় না, 2-3ও নয়, 6 গুণ বেড়ে যায়। তাহলে 6 গুণ বেড়ে যাওয়া মানে কি? মানে বলছে তোমার 2⁶, অর্থাৎ তোমার 6টা 2, 2 × 2 × 2 × 2 × 2, অর্থাৎ এতগুলো 2কে যদি গুণ করা হয় তাহলে কি হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। এই 64 গুণ কিন্তু বেড়ে যায়। দেখো 2⁶, এই যে লেখা আছে 2⁶ বা 64 গুণ বাড়ে। এরই নাম হচ্ছে নদীর ষষ্ঠ ঘাতের সূত্র। পরিষ্কার হয়েছে? এরপরে দেখো কি আছে, ষষ্ঠ ঘাত মানে 6টা ঘাত, 6 গুণ বেড়ে যায়। এরপর দেখো কি আছে, নদী কি কি প্রক্রিয়ায় বহন করে। হ্যাঁ, তাহলে নদী কি কি প্রক্রিয়ায় বহন করছে। আমরা যেমন ক্ষয়ের একটা কতগুলো প্রক্রিয়া দেখলাম, 4টে প্রক্রিয়া, ঠিক তেমনি নদীর বহনেরও প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়াগুলি কি কি আছে দেখো। প্রথম যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে দ্রবণের মাধ্যমে বহন, অর্থাৎ চুনাপাথর বা লবণ জাতীয় শিলা প্রভৃতিকে জলে গুলে বা দ্রবণের মাধ্যমে নদী বয়ে নিয়ে চলে। 2 নম্বর কি আছে? ভাসমান প্রক্রিয়ায় বহন। ভাসমান প্রক্রিয়ায় মানে কাদা, পলি, বালি প্রভৃতি হালকা পদার্থগুলি নদী ভাসিয়ে নিয়ে যায়। নদী যে পরিমাণ পদার্থ বহন করে তার প্রায় 70% বহন করে ভাসমান প্রক্রিয়ায়। আর তারপরে আছে কি? লম্ফনের মাধ্যমে আর কি। লম্ফন মানে কি? লম্ফন মানে তোমার লাফানো। বলছে কিছুটা বড় বা মাঝারি আকৃতির পাথরগুলি স্রোতের সঙ্গে বাহিত হওয়ার সময় নদী খাতে বারবার ধাক্কা খেয়ে লাফিয়ে লাফিয়ে অগ্রসর হয়। আর সবশেষে 4 নম্বর আছে কি? টান বা আকর্ষণ প্রক্রিয়ায় বহন। বলছে খুব বড় বড় পাথর নদীর স্রোতের টানে বা আকর্ষণে বাহিত হয়। তাহলে এটা গেল তোমার নদীর বহনের প্রক্রিয়া। নেক্সট কি কি আছে দেখো। বলছে নদীর বহন কাজ এবং সঞ্চয় কার্যের ফলে মধ্যগতিতে কোন কোন ভূমিরূপ সৃষ্টি হয়।
ঠিক আছে। তাহলে দেখো মধ্যগতিতে তোমার তিনটে প্রধান ভূমিরূপের সৃষ্টি হয়, তোমাদের বইয়ে এটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে। তিনটে ভূমিরূপ কি আছে মধ্যগতিতে? এক নাম্বার হচ্ছে তোমার মিয়েন্ডার বা নদী বাঁক যেটাকে বলে, আর নদী দ্বীপ, ঠিক আছে। নদী দ্বীপ আর বদ্বীপ দুটো জিনিস কিন্তু আলাদা। নদী দ্বীপ মানে নদীর প্রবাহ পথে দ্বীপ, আর বদ্বীপ হচ্ছে নদীর শেষ অবস্থায় দ্বীপ, অর্থাৎ যেখানে নদী মোহনায় মিলিত হচ্ছে সেখানকার দ্বীপ। আর কি আছে? অশ্বক্ষাকৃতি হ্রদ। দেখো এই তিনটে ভূমিরূপ কিন্তু নদীর মধ্যগতি বা নিম্নগতিতে তোমার সৃষ্টি হয়, ঠিক আছে। তাহলে এই নদীগুলোকে মিয়েন্ডার কোন জিনিসটাকে বলছে? দেখো মিয়েন্ডার কি, বা নদীর সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপগুলো গঠিত হচ্ছে সেখানেও তোমার এই মিয়েন্ডার পেয়ে যাবে। এইটা দেখো মিয়েন্ডার, প্রথমেই দেখো এই দেখো নদী বাঁক। নদী বাঁকের অপর নাম হচ্ছে মিয়েন্ডার। দেখো নদী বাঁক কোনটাকে বলছে? বলছে সমতল ভূমিতে ভূমির ঢাল খুব কম বলে নদীর গতিবেগও কমে যায়, এর ফলে সামান্য বাধা পেলেই তা এড়িয়ে যাওয়ার জন্য নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়। এর মধ্যে বাঁকের যে অংশে নদীর স্রোত আঘাত করে সেখানে ক্ষয় হয় বলে অবতল বা খাড়া পাড় গঠিত হয়, এবং বিপরীত অংশে তোমার ক্ষয়িত পদার্থসমূহ সঞ্চিত হয়ে উত্তল বা ঢালু পাড় গঠিত হয়। এইভাবে নদী খাতে ক্রমান্বয়ে ক্ষয় সঞ্চয়ের জন্য নদীতে অসংখ্য বাঁক সৃষ্টি হয়, যেগুলির মধ্য দিয়ে নদী সাপের মতো এঁকে বেঁকে প্রবাহিত হয়। এই বাঁকগুলিকেই নদী বাঁক বা মিয়েন্ডার বলে। তাহলে মিয়েন্ডারের অপর নাম হচ্ছে নদী বাঁক। এই দেখো এই ছবিটা কিন্তু তোমরা দিতে পারো। এই যে তোমার নদী এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে, একদিকে সঞ্চয় হচ্ছে, একদিকে ক্ষয় হচ্ছে, ঠিক আছে। এটা হলো নদী বাঁক। এরপরে কি আছে? নদী বাঁকের পরে আছে তোমার নদী দ্বীপ, নদী দ্বীপ, তাই তো। তাহলে দেখো নদীর দ্বীপ কোনটাকে বলছে? নদী দ্বীপ হলো তোমার অশ্বক্ষাকৃতি হ্রদ, স্বাভাবিক বাঁধ, প্লাবনভূমি। এই দেখো নদী দ্বীপ, নদী দ্বীপ বা বালুচর। নদী দ্বীপের অপর নাম হচ্ছে তোমার বালুচর। এই দেখো নদী চর বা বালুচর। তাহলে দেখো সমভূমিতে নদীর গতিবেগ কম থাকায় দরুন পার্বত্য অঞ্চল থেকে বয়ে আনা নুড়ি, বালি, পাথর, বালি প্রভৃতি নদীর বক্ষে সঞ্চিত হয়ে চরের আকারে জেগে ওঠে। একে নদী চর বা বালুচর বলে। উদাহরণ অসম সমভূমিতে ব্রহ্মপুত্র নদের মাঝুরি দ্বীপটি ভারতের বৃহত্তম নদী চর বা নদী দ্বীপ। তাহলে নদী চর, বালুচর, নদী দ্বীপ এগুলো কিন্তু একই জিনিস। আর কি আছে তোমার? অশ্বক্ষাকৃতি হ্রদ। তাহলে অশ্বক্ষাকৃতি হ্রদ কিন্তু মিয়েন্ডারেরই তোমার বেশি করে হওয়া একটা অংশ। দেখো অশ্বক্ষাকৃতি হ্রদ কোনটাকে বলছে? বলছে মধ্যগতিতে, দেখো লেখা আছে কিন্তু মধ্যগতির শেষের দিকে নিম্নগতিতে নদীর প্রবাহের অশ্বক্ষাকৃতি হ্রদের সৃষ্টি হয়। এই সময় নদীর গতিবেগ খুব কম থাকে বলে সামান্য কোনো বাধা পেলেই নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়। নদীর এই আঁকাবাঁকা গতিপথকে বলা হয় মিয়েন্ডার। তাহলে প্রথমে সৃষ্টি হচ্ছে মিয়েন্ডার, এবং নদী যখন এঁকে বেঁকে প্রবাহিত হয় তখন প্রবাহের অন্তঃবাঁকের, দেখো অন্তঃবাঁক কোনটাকে বলছে? এই দেখো এইখানে যে ছবিটা দেওয়া আছে, এই যে দেখো এই যে এই বাঁকটা, এইটা হচ্ছে তোমার অন্তঃবাঁক, এটা হচ্ছে বহির্বাঁক, ঠিক আছে। এই অন্তঃবাঁক থেকে তোমার ক্ষয় হয়ে এই বহির্বাঁকে এসে জমা হবে, বুঝতে পেরেছ? তো ওইটাই বলছে অন্তঃবাঁকের উত্তল পাড় তুলনায় বহির্বাঁকে অবতল পাড়ে গতিবেগ বেশি থাকে, তাই বহির্বাঁকে ক্ষয় চলে এবং অন্তঃবাঁকে তোমার পলি বা কাদা সঞ্চিত হয়। নদী যখন খুব এঁকে বেঁকে প্রবাহিত হয় তখন দুই বাঁক বা জলধারার মধ্যবর্তী ভূমি কালক্রমে সম্পূর্ণ ক্ষয় পাক, অর্থাৎ বহির্বাঁকে ক্ষয় প্রক্রিয়ার জন্য। তার ফলে তখন নদীর ওই দুটি বাঁক বা জলধারার সংযুক্তি ঘটে। এই যে দেখো এই যে এটা সংযুক্ত হয়ে গেল, আর এই অংশটা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে থেকে গেল, অর্থাৎ বাঁকা পথ ছেড়ে নদী সোজা প্রবাহিত হয়, আর পরিত্যক্ত বাঁকটি হ্রদে পরিণত হয়। যে পরিত্যক্ত যে অংশটা আছে এটা হ্রদে পরিণত হয়ে গেল। এই হ্রদ দেখতে ঘোড়ার খুরের মতো হয় বলে এর নাম অশ্বক্ষাকৃতি হ্রদ। ঘোড়ার খুর মানে ঘোড়ার পায়ের খুরটা আর কি, ঠিক আছে। এটা কি বলছে? নিম্নগতিতে গঙ্গা এবং তার শাখা নদীগুলির গতিপথে অশ্বক্ষাকৃতি হ্রদ দেখা যায়। তাহলে এই তিনটে ভূমিরূপ তোমার বহন কার্যের ফলে বা বহন এবং সঞ্চয় দুটোর ফলে কিন্তু গঠিত হচ্ছে। এরপরে দেখো কি আছে, পরের তোমার যে প্রশ্নটা আছে সেটা কি বলছে? নিম্নগতিতে নদীর প্রধান কাজ কি? নিম্নগতিতে নদীর প্রধান কাজ কি? নদীর প্রধান কাজ হচ্ছে তোমার সঞ্চয়। দেখো এই যে এখানে লেখা আছে নদীর প্রধান কাজ, এই যে নিম্নগতিতে প্রধান কাজ অবক্ষেপণ।
বা সঞ্চয় ব্যাখ্যা করো। বলছে নদী যখন মোহনার কাছাকাছি চলে আসে তখন শুরু হয় নদীর নিম্নগতি। এই অংশে ভূমির ঢাল খুব কমে যায় বলে নদী অত্যন্ত ধীর গতিতে প্রবাহিত হয়। এই জন্য নদীর ক্ষয় করার ক্ষমতা থাকে না এবং বহন ক্ষমতাও খুব কমে যায়। ফলে ঊর্ধ্বগতি ও মধ্যগতি থেকে বহন করে আনা কাদা, পলি, বালি নদী আর বহন করতে পারে না, এগুলি নদী খাতে জমতে শুরু করে। সুতরাং বদ্বীপ প্রবাহ বা নিম্নগতিতে নদীর প্রধান কাজ হচ্ছে অবক্ষেপণ বা সঞ্চয়। ঠিক আছে, এরপর দেখো কি আছে, মধ্যগতি এবং নিম্নগতিতে নদীর সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ। তাহলে নিম্নগতি এবং মধ্যগতি দুটোতেই কিন্তু নদীর সঞ্চয় কাজ হয়ে থাকে এবং এদের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কি কি আছে। দেখো তোমাদের বইয়ে কি কি দেওয়া আছে, আমি প্রথম একটু দেখিয়ে দিই যে নিম্নগতিতে কি কি আছে। দেখো নিম্নগতিতে প্রধান যেটা দিয়েছে সেটা প্রথম দিয়েছে প্লাবনভূমি, তারপরে দিয়েছে বদ্বীপ। ঠিক আছে, প্লাবনভূমি আর বদ্বীপ এই দুটো দিয়েছে, আর আগে তিনটে দেওয়া আছে, তাহলে ওই তিনটেও হবে, প্লাস তোমার এই যে দুটো আছে এই দুটো হবে। আর কি কি আছে দেখো, প্লাবনভূমি আর বদ্বীপ যেহেতু দিয়েছে আমি দেখিয়ে দিই প্লাবনভূমি এবং বদ্বীপ। দেখো এই যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে পলল ব্যজনী, প্রথম যে ভূমিরূপ সেটা হচ্ছে তোমার পলল ব্যজনী বা পলল ব্যজনী। কোনটাকে বলছে, বলছে পর্বত ছেড়ে নদী সমভূমিতে এসে পড়লে ভূমির ঢাল হঠাৎ কমে যায় এবং নদীর গতিবেগ এবং বহন ক্ষমতা উভয়ই হ্রাস পায়। এর ফলে সমভূমিতে অবতরণের স্থানে অর্থাৎ পর্বতের পাদদেশে নদী খাতে পলি, কাঁকড় প্রভৃতি জমে ত্রিকোণাকার পলল ভূমি বা পলল শঙ্কু গঠিত হয়। একে অ্যালুভিয়াল ফ্যানের সৃষ্টি হয়। তাহলে দেখো পলল শঙ্কু, পলল ব্যজনী এই দুটোকে কিন্তু তোমার একই নামে পরিচিত, এটা তোমাদেরকে জানতে হবে। এরপর দেখো বালুচর, নদীবাঁক এগুলো তো পড়লে। এরপর দেখো কি আছে প্লাবনভূমি, যেটা তোমাদের বললো প্লাবনভূমি কোনটাকে বলছে, বলছে প্লাবনভূমি হলো সমভূমিতে ভূমির ঢাল কম থাকে বলে নদী ধীর গতিতে প্রবাহিত হয়। বর্ষাকালে গতিপথের এই অংশে নদীতে হঠাৎ জল বেড়ে গেলে নদীর দুকুল ছাপিয়ে উপত্যকায় বন্যা বা প্লাবন হয়। প্লাবিত অঞ্চলে নদীর জলের সঙ্গে বাহিত কাদা, পলি, বালি প্রভৃতি সঞ্চিত হয়ে যে সমতল ভূমির সৃষ্টি হয় তাকে প্লাবনভূমি বা প্লাবন সমভূমি বলে। বিহারে গঙ্গা নদীর গতিপথের দুই পাশে প্লাবনভূমি দেখা যায়। এরপর কি আছে স্বাভাবিক বাঁধ। দেখো স্বাভাবিক বাঁধ কোনটাকে বলছে, এই যে দুধারে তোমার স্বাভাবিক বাঁধের সৃষ্টি হয়, অর্থাৎ প্লাবনভূমির এই যে তোমার নদীর কিনারা বরাবর এই যে দুটো হয়েছে এটাকে স্বাভাবিক বাঁধ বলছে। স্বাভাবিক বাঁধ কোনটা দেখো, তাহলে বলছে সমভূমিতে নদীর গতিবেগ কম থাকে বলে জলের সঙ্গে যে সমস্ত পলি, বালি, কাদা বাহিত হয়ে আসে নদী সেগুলি আর বহন করতে পারে না, সেগুলি নদীর দুই তীরে ক্রমশ সঞ্চিত হতে হতে কালক্রমে বাঁধের মতো উঁচু হয়ে যায়। এই যে এগুলো বাঁধের মতো উঁচু হয়ে যাচ্ছে, প্রাকৃতিক প্রক্রিয়ায় হয় বলে এই বাঁধের নাম হচ্ছে স্বাভাবিক বাঁধ। পরিষ্কার হলো। আর সবশেষে আছে বদ্বীপ। দেখো অশ্বক্ষুরাকৃতির হ্রদ তো তোমরা পড়েছো, এরপরে আছে তোমার বদ্বীপ। এই বদ্বীপটাই হচ্ছে তোমার নদীর নিম্ন প্রবাহের প্রধান ভূমিরূপ। দেখো কি বলছে, নদীর জলের সঙ্গে বাহিত পলি, কাদা মোহনার কাছে সমুদ্রের লবণাক্ত জলের সংস্পর্শে সহজে জোটবদ্ধ হয়ে মোহনায় বা অগভীর সমুদ্রে জমা হয়। এগুলি ক্রমশ জমে জমে মোহনার কাছে যে নতুন ভূখণ্ডের সৃষ্টি করে তাকে দ্বীপ বলে। এইভাবে তোমার যেসব দ্বীপ গড়ে ওঠে সেগুলি দেখতে ঠিক মাত্রাহীন বাংলা অক্ষর বয়ের মতো বা গ্রিক শব্দ ডেল্টার মতো হয়। বদ্বীপ উদাহরণ হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র নদী মোহনায় গড়ে ওঠা বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। তাহলে তোমার এটা শেষ হলো তোমার মধ্য এবং নিম্ন গতিতে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয়। এরপর তোমার যেটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশগুলি উল্লেখ করো। দেখো তোমাদের যে বইটা আছে সেখানে কিন্তু শেষে ছোট্ট করে দেওয়া আছে, এই দেখো এই যে বদ্বীপ হলো তো, এরপর দেখো এখানে দেওয়া আছে সব নদী কিন্তু মোহনায় বদ্বীপ সৃষ্টি করতে পারে না। ঠিক আছে, নদীতে পলির পরিমাণ কম থাকলে, নদীর প্রবল বেগে সমুদ্রে পড়লে অথবা মোহনায় প্রবল সমুদ্র স্রোত থাকলে বদ্বীপ গড়ে উঠতে পারে না। এই কারণে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ আমাজনে কিন্তু কোনো বৃহত্তম নদী আমাজনের কিন্তু কোনো বদ্বীপ নেই। তাহলে বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ কি আছে, এইগুলো কিন্তু আছে। তুমি যদি একটু ভালো করে জানতে চাও তাহলে দেখো আমি তোমাদের দেখাই কি কি অনুকূল পরিবেশ। প্রথম হচ্ছে কি বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ কি কি হতে পারে। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে অবক্ষেপণের হার, অর্থাৎ মোহনায় নদীর অবক্ষেপণের হার সমুদ্র স্রোতের অপসারণ হারের তুলনায় কিন্তু বেশি হওয়া প্রয়োজন। তারপরে কি আছে
সুদীর্ঘ নদী এবং বেশি উপনদী, অর্থাৎ নদী যদি সুদীর্ঘ হয় এবং তার উপনদীর সংখ্যা যদি বেশি হয় তাহলে কি হবে, তার সঙ্গে পলিবাড়িগুলো বেশি হবে। তারপরে কি আছে, নদীর স্রোতটা কম হতে হবে, অর্থাৎ স্রোত যদি বেশি হয় তখন কি হবে, পলিটাকে কিন্তু বয়ে নিয়ে চলে যাবে মাঝ সমুদ্রে, ঠিক আছে। এরপরে কি আছে, সমুদ্রের ঢাল কম হতে হবে, অর্থাৎ সমুদ্রের যে অংশে নদী এসে মিশবে সেখানে সমুদ্রের ঢাল যদি কম হয় তাহলে অবক্ষিপ্ত পলি গভীর সমুদ্রে তলিয়ে যাবে। এরপর কি আছে দেখো, জোয়ার ভাটার প্রকোপ কম থাকতে হবে, অর্থাৎ মোহনায় জোয়ার ভাটার প্রকোপ কম থাকলে সহজেই বদ্বীপ গড়ে ওঠে। তারপর আছে বিপরীতমুখী বায়ু প্রবাহ, মোহনায় নদী স্রোতের বিপরীত দিকে বায়ু প্রবাহিত হলে বদ্বীপ গঠনের জন্য দ্রুত হয়। এবার কি আছে, আংশিক বেষ্টিত সমুদ্র, বলছে উন্মুক্ত সমুদ্রের তুলনায় আংশিক বেষ্টিত সমুদ্রে বেশি বদ্বীপ গড়ে ওঠে। আর সবশেষে কি আছে, সমতল ভূমি, নদী মোহনায় সংলগ্ন ভূমি সমতল হওয়া প্রয়োজন। তাহলে এই তোমার 8টা অনুকূল পরিবেশের প্রয়োজন হয়। পরিষ্কার হয়েছে? এবারে দেখো পরের প্রশ্ন কি আছে, মানুষের জীবনের সঙ্গে নদী জীবনের মিল কীরকম? পুরোটাই মিল আছে, মানুষের জীবনও যেমন নদীর জীবনও তেমন, অর্থাৎ যৌবন, পরিণত এবং বার্ধক্য। এটা তোমাদের বইয়ে দেখো খুব সুন্দর করে দেওয়া আছে, এই যে মানুষের জীবন এবং তোমার নদীর জীবন, এই যে এখানে দেখো দিয়েছে, এই যে যৌবন অবস্থা অর্থাৎ পার্বত্য গতি, পরিণত অবস্থা অর্থাৎ মধ্যগতি এবং বার্ধক্য অবস্থা অর্থাৎ নিম্নগতি। নদীর আর চলার ক্ষমতা নেই, মানুষেরও চলার ক্ষমতা থাকে না। তাহলে প্রথম যেটা আছে সেটা হচ্ছে তোমার যৌবন অবস্থা। তাহলে যৌবন অবস্থায় কি বলছে ভেবে দেখেছো, মানুষের মতো নদীরও একটা জন্ম হয়, ঠিক যেমন আমাদের ধরো মায়ের পেট থেকে আমাদের জন্ম হচ্ছে, ঠিক তেমনি কোনো না কোনো পার্বত্য অঞ্চল থেকে বা উঁচু জায়গা থেকে কিন্তু নদীর সৃষ্টি হচ্ছে এবং উৎসের কাছাকাছি প্রচণ্ড শক্তিতে নদী দুরন্ত গতিতে বয়ে চলে। যখনই উৎপত্তি হয়ে গেল ও কিন্তু চরম গতিতে প্রবাহিত হয়, ঠিক যেমন আমাদের যেমন জন্মের সঙ্গে সঙ্গে যেমন আমরা ছটফট করতে থাকি, হ্যাঁ, নদী তখন ঠিক তোমাদের মতো ছটফটে এবং চঞ্চল হয়। এই অবস্থাটা হচ্ছে যৌবন অবস্থা। এরপরে কি আছে, পরিণত অবস্থা। পরিণত অবস্থা কোনটাকে বলছে, বলছে পরবর্তী পর্যায়ে নদী যখন পাহাড় থেকে মালভূমি বা সমভূমিতে এসে পড়ে তখন ভূমির ঢাল কম হয়ে যাওয়ায় নদীর শক্তিও কমে যায়, ঠিক যেমন আমাদেরও শক্তি কিন্তু কমে যায় আর আমরা লাফাতে পারি না, ছটফট করতে পারি না, আর নদীর গতিবেগও কম হতে শুরু করে। নদী তখন একজন পরিণত লোকের মতোই, অর্থাৎ তোমার বাবা মা, ধীর এবং শান্ত হয়। এই যে এটা হচ্ছে তোমার পরিণত অবস্থা। এবং সবশেষে কি হচ্ছে, বার্ধক্য, চুল নাই, দাঁত নাই, মাংস খেতে পারি না, বা কিছু খেতে গেলে অসুবিধা হয়, কলাই ভাজা খেতে পারি না, ঠিক তেমনি বলছে বার্ধক্য অবস্থা কি, বলছে শেষ পর্যায়ে নদী যখন সাগর বা অন্য কোনো জলভাগের কাছাকাছি চলে আসে তখন ভূমির ঢাল অত্যন্ত কম থাকে, নদীর শক্তিও প্রায় ফুরিয়ে যায়। নদী তখন বৃদ্ধ মানুষের মতোই, যেমন তোমাদের ঠাকুর দাদা, ঠাকুরমা, দাদু, দিদা, কাজ করার ক্ষমতা প্রায় থাকে না এবং শেষ পর্যন্ত মোহনায় গিয়ে তার প্রবাহ শেষ হয়ে যায়। পরিষ্কার হয়েছে? তাহলে এটা কি, মিলটা কিন্তু পুরোপুরি আছে, অর্থাৎ ঠিক যেমন নদীতে তোমার উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি, মানুষেরও সেরকম তোমার যৌবন, পরিণত এবং বার্ধক্য, এই 3টে ভাগে ভাগ করে আমরা আলোচনা করতে পারি। এবং সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে মানব জীবনে নদীর প্রভাব। দেখো মানব জীবনে নদীর প্রভাব কিন্তু যথেষ্ট, তার কারণ আমরা আমাদের যে পুরনো যে সভ্যতাগুলো সম্পর্কে, সে যে কোনো সভ্যতা, মেসোপটেমিয়া, সিন্ধু সভ্যতা, সবই কিন্তু কোনো না কোনো নদীর তীরে গড়ে উঠেছে। তাহলে দেখো এটা তোমাদের বইয়ে দেওয়া আছে, এই 59 পাতাটা বের করো, 59, এই দেখো 59 পেজে এখানে আছে মানুষ জীবনে নদীর প্রভাব কতখানি। তাহলে দেখো এখানে দেখো কি আছে, মানুষের জীবনের সঙ্গে সম্পর্ক নিবিড়। মানুষের প্রাচীন সভ্যতাগুলো গড়ে উঠেছিল কোনো না কোনো নদীর তীরে, যে কথাটা আমি তোমাদের বললাম, যে সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা, নীল নদীর তীরে গড়ে উঠেছিল তোমার মিশরীয় সভ্যতা, টাইগ্রিস ইউফ্রেটিস নদীর ধারে গড়ে উঠেছিল সুমেরীয় সভ্যতা। বর্তমানকালে আমাদের গঙ্গা ব্রহ্মপুত্র সুবিশাল যে সমভূমি, চীনের ইয়াংসি কিয়াং হুয়াংহো নদী উপত্যকা, সবই পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল। অতএব নদী শুধু সভ্যতার জন্ম দেয় না, লালন পালনও করে। তার কারণ আমরা আমাদের যা প্রয়োজনীয় জিনিস সেগুলো নদীর কাছ থেকে পাই বলেই তো আমরা নদীর তীরে ভিড় করি। এবং কি কি পাই দেখো এইখানে যেটা লেখা আছে, দেখো এইখানে দেখো যে কৃষি ব্যবস্থার প্রসার, শিল্পায়ন, নগরায়ন ইত্যাদি নানাভাবে নদীকে প্রভাবিত করছে। বন্যা নিয়ন্ত্রণের জন্য নদীর পাড়ে কৃত্রিম বাঁধ তৈরি করে সাময়িক সুফল পাওয়া গেলেও শেষ পর্যন্ত তা আরও ভয়ানক বন্যারই কারণ হয়ে উঠছে। এদিকে কৃষি থেকে ধুয়ে আসা পলিতে নদী ক্রমশ ভরাট হচ্ছে, অন্যদিকে সেচের জলে যোগান দিতে নদী ক্রমশ শুকিয়ে যাচ্ছে। এগুলো তোমার
খারাপ দিকটাকে তোমার তুলে ধরছে, আমরা কীভাবে নদীকে নষ্ট করছি। তাহলে এগুলোও কিন্তু একটা মানুষের জীবনের উপরে প্রভাব, এটা হচ্ছে তোমার ভালো প্রভাব, এটা হচ্ছে খারাপ প্রভাব। এবারে তোমরা যেটা করবে, আর নদীর প্রভাব কি দেখো, এই যে আমাদের জীবনে কি কি প্রভাব ফেলছে, যেমন নদীর জল, এই নদীর জলকে আমরা কি হিসাবে ব্যবহার করছি, পানীয় হিসাবে, চাষের কাজে, শিল্পের কাজে, এগুলো তোমাদের লিখতে হবে। পলিমাটি, এটা কৃষিকাজ, নগরায়ণ প্রভৃতি। প্লাবনভূমি এবং কৃষি জমি, এগুলো তোমার কৃষির কাজে এবং এজন্য ব্যবহার করছি। জলসেচ, চাষের কাজে। জলবিদ্যুৎ আমাদের ব্যবহার করছে। নদীতে মাছ ধরছি, এগুলো আমাদের খাওয়ার কাজে লাগছে। পরিবহন, সব থেকে সস্তার পরিবহন হচ্ছে জলপথ, যার সাহায্যে আমরা এক দেশ থেকে অন্য দেশ বিভিন্ন জিনিস করতে পারি। ভ্রমণ এবং বিনোদন, অর্থাৎ আমরা কিন্তু ভ্রমণেও কিন্তু তোমার নদীকে ব্যবহার করছি। পরিবেশ এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য, নদীর জল, পলিমাটি, উদ্ভিদ প্রাণীর বিকাশ, মাটির নিচের জলের ভারসাম্য রক্ষা করে। তাহলে এতগুলো কাজে কিন্তু নদী আমাদের জীবনকে প্রভাবিত করছে। তো এতটা পর্যন্তই। দেখো, আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম তোমাদের নদী চ্যাপ্টারটা। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও এটা দেখে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারে। আর সাবস্ক্রাইব করে রাখো, যখনই আমি ভিডিও কোনো কিছু আপলোড করব তখন সেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সেই প্রশ্নের উত্তর তোমাদের দেওয়ার চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।